নমস্কার, আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে। আজকে আমার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন এমসিকিউ পর্বের চতুর্থ ভিডিও এটা। তো তোমরা যারা কনস্টিটিউশন পড়ো, তো চ্যাপ্টারগুলো তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে। চ্যাপ্টারগুলো পড়ার পরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করতে চলেছি। এর আগে এই সিরিজের 3টে ভিডিও রয়েছে, আশা করি তোমরা 3টে ভিডিও দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখলে ভালো হয়। আজকে আমাদের বিষয় হচ্ছে কেন্দ্রীয় আইন বিভাগ। কেন্দ্রীয় আইন বিভাগ মানে লোকসভা রাজ্যসভা নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করো। তো চলো শুরু করা যাক কেন্দ্রীয় আইন বিভাগের প্রশ্ন উত্তর পর্ব। চলো, প্রথম প্রশ্ন আমাদের, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের কার্যকাল কতদিন? লোকসভা ও রাজ্যসভার সদস্যদের কার্যকাল কতদিন? লোকসভার কার্যকাল যথাক্রমে 5 বছর এবং রাজ্যসভার কার্যকাল, রাজ্যসভার সদস্যদের কার্যকাল, প্রশ্ন ছিল লোকসভার সদস্য ও রাজ্যসভার সদস্যদের কার্যকাল কতদিন। লোকসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 5 বছর, রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। প্রসঙ্গত তোমাকে এখানে মনে রাখতে হবে যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে রাজ্যসভা হলো স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট বডি। এটা কিন্তু পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ, পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ। নেক্সট কোশ্চেন আমরা দেখব, লোকসভা ও রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হয়? দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর ন্যূনতম বয়স হতে হয়, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হতে হয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? দেখো, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লোকসভা থেকে, তো সুতরাং প্রধানমন্ত্রী পদ পেতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হওয়া কিন্তু প্রয়োজন। চলে আসবো আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন রয়েছে, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন কে? দেখো, লোকসভা আর রাজ্যসভার এই দুটি সভার মধ্যে যৌথ অধিবেশনের প্রয়োজন আছে। এই যৌথ অধিবেশনের প্রয়োজন আছে কেন? প্রয়োজন আছে কারণ কোনো বিল বা কোনো কিছু পাশ করতে গেলে লোকসভা ও রাজ্যসভাকে দুজনকেই সম্মতি দিতে হয়। শুধুমাত্র অর্থ বিল বা মানি বিলের ক্ষেত্রে লোকসভার একচ্ছত্র অধিকার আছে, অর্থ বিলের ক্ষেত্রে একচ্ছত্র অধিকার আছে, না হলে সমস্ত বিল পাশ করার জন্য লোকসভা রাজ্যসভাকে বসতেই হয়। এই যে লোকসভা ও রাজ্যসভার যে যৌথ অধিবেশন, সেটা ডাকবেন বা আহ্বান করবেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন কে কিন্তু ডাকবেন হচ্ছে প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। তো পরবর্তী প্রশ্ন আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? দেখো, যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবেন, যৌথ অধিবেশন হচ্ছে জয়েন্ট সেশন, জয়েন্ট সেশনের সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। এইবার প্রশ্ন হলো, স্পিকার যদি না থাকেন, স্পিকার উপস্থিত না থাকলে এই সভাপতিত্ব করবেন হচ্ছে ডেপুটি স্পিকার। স্পিকার উপস্থিত না থাকলে সভাপতিত্ব করবেন হচ্ছে ডেপুটি স্পিকার। তোমরা লিখে নেবে খাতায় যে স্পিকার যদি না থাকেন তাহলে এই সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার। এইবার কথা হলো, ডেপুটি স্পিকারও যদি না থাকে, ডেপুটি স্পিকারও যদি না থাকে তাহলে এই সভার চেয়ারম্যানশিপ যিনি পাবেন তিনি হলেন ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে এই প্রশ্নটাও আমাদের জানতে হবে যে যৌথ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, তিনি না থাকলে ডেপুটি স্পিকার, তিনি না থাকলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, এ কিন্তু যৌথ অধিবেশনে সভাপতিত্ব করবেন। এইবার দেখো, আরেকটা প্রশ্ন আসে, এই যৌথ অধিবেশন সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা হচ্ছে 108 নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল 108 জয়েন্ট সেশন। এটাও তোমরা মনে রাখবে, জয়েন্ট সেশন আসে সংবিধানের 108 নম্বর আর্টিকেলে। পরবর্তী প্রশ্ন দেখো, আরেকটা চমৎকার প্রশ্ন রয়েছে যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন কে? মানে এই যে লোকসভা বা রাজ্যসভার যদি কোনো আলাদা অধিবেশন হয়,
তাহলে সেটা আহ্বান করবেন হচ্ছে রাষ্ট্রপতি, সেটা আহ্বান করবেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন খুব আসে পরীক্ষায়, অর্থ বিল, মানি বিল। অর্থ বিল প্রথম কোন কক্ষে উত্থাপিত হয়? অর্থ বিল প্রথম লোকসভায় উত্থাপিত হবে এবং অর্থ বিল সংক্রান্ত একচ্ছত্র ক্ষমতা, মানি বিল সংক্রান্ত একচ্ছত্র ক্ষমতা কিন্তু লোকসভার রয়েছে। এই মানি বিল সংক্রান্ত একচ্ছত্র ক্ষমতা কিন্তু লোকসভা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে বলছে অর্থ বিলকে রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে? দেখো, অর্থ বিলকে রাজ্যসভা বা রাষ্ট্রপতি আটকে রাখতে পারে 14 দিন। এটা আসে পরীক্ষায়। মানি বিল সংক্রান্ত যে বিষয়টা তোমাদের আরেকটা জানতে হবে, এই মানি বিল বা অর্থ বিল কত নম্বর আর্টিকেলে আছে? এই মানি বিল বা অর্থ বিল কত নম্বর আর্টিকেলে আছে পরীক্ষায় আসে। দেখো, মানি বিল বা অর্থ বিল এটা 110 নম্বর আর্টিকেলে আছে। সংবিধানের 110 নম্বর ধারা বা সংবিধানের 110 নম্বর আর্টিকেলে কিন্তু এই মানি বিল সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। এবার একটা প্রশ্ন, তোমরা যখন পরের দিকে আরো এটা এলাবোরেটলি পড়বে, বিলগুলো দেখবে, আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে বিলগুলো নিয়ে। পরের দিকে তোমরা যখন এটা পড়বে তখন জানবে স্পিকার মানে লোকসভা স্পিকার ঠিক করেন এইটা মানি বিল নাকি ফিনান্স বিল। ফিনান্স বিল ও মানি বিলের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা পরবর্তী ভিডিওতে এটা অবশ্যই আলোচনা করব। এখন এমসিকিউ পর্ব চলছে, তাই এটাকে বেশি এলাবোরেট করলাম না। প্রশ্ন যদি আসে যে মানি বিল কে নির্ধারণ করে, সেটা হচ্ছে স্পিকার। ফিনান্স বিল কে নির্ধারণ করেন, আনসার হবে লোকসভার স্পিকার। অর্থ বিল রাজ্যসভা বা রাষ্ট্রপতি কদিন আটকে রাখতে পারবেন? ম্যাক্সিমাম 14 দিন। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। আকস্মিক ব্যয় সংকুলান তহবিল বা কন্টিজেন্সি ফান্ড, ইংলিশে বলা হয় কন্টিজেন্সি ফান্ড। আমরা ইংলিশ টার্মগুলো জানার চেষ্টা করব। সেটাকে বলা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। এই কন্টিজেন্সি ফান্ড এটা কার হাতে ন্যস্ত থাকে বা কার কাছে এই কন্টিজেন্সি ফান্ডের টাকাটা থাকে যেখান থেকে খরচ করা যায়? সেটা হলো রাষ্ট্রপতির হাতে থাকে হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। তো দেখো, ফান্ডগুলো নিয়ে যখন আলোচনা প্রসঙ্গে চলেই এলো, তখন ফান্ডগুলো বলে দেওয়া যাক যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের কাছে কটা ফান্ড আছে। দেখো, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কাছে ফান্ড আছে 3টে। একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড, কনসলিডেটেড, এটা আছে আন্ডার আর্টিকেল 266। নেক্সট আছে কন্টিজেন্সি ফান্ড, কন্টিজেন্সি ফান্ড আছে আন্ডার আর্টিকেল 267। আরেকটা আছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এটাও কিন্তু আর্টিকেল 266 এর মধ্যে রয়েছে। প্রসঙ্গত এইটা থেকে কি কি প্রশ্ন আসে বলে দিই। কনসলিডেটেড ফান্ড থেকে, এই কনসলিডেটেড ফান্ড থেকে সব ধরনের যে পদগুলো আছে সেই পদে যারা কাজ করেন তাদের স্যালারি বা মায়না কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসে বিভিন্ন পদের স্যালারি বা মায়না কোন ফান্ড থেকে দেওয়া হবে? কনসলিডেটেড ফান্ড থেকে কিন্তু তাদের স্যালারি বা মায়না দেওয়া হবে। পরবর্তী প্রশ্নের দিকে চলে আসবো আমরা। 9 নম্বর প্রশ্ন রয়েছে, সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকারের কথা বলা আছে? পার্লামেন্টের সদস্যরা কয়েক ধরনের বিশেষ অধিকার পায়, সেটা আর্টিকেল 105 নম্বর, আর্টিকেল 105 বা 105 আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্টের সদস্য মানে এমপি যারা হবেন, মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তাদের বিশেষ অধিকার দানের কথা বলা রয়েছে। বেসিক্যালি এই 105 নম্বর আর্টিকেল পার্লামেন্টের সদস্য বা মেম্বার অফ পার্লামেন্টের পার্লামেন্টে দাঁড়িয়ে বা পার্লামেন্টের চত্বরে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ এই অধিকারটা দেওয়া রয়েছে। মানে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি যে কোনো কিছু দাবি করতে পারেন, এই অধিকারটা কিন্তু দেওয়া রয়েছে 105 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা একটা নতুন টার্ম পাবে, কোরাম। তোমরা একটা নতুন টার্ম পাচ্ছ, কোরাম। এই কোরাম জিনিসটা কি? কোরাম জিনিসটা হলো কোনো একটা জায়গায় ন্যূনতম কতটুকু উপস্থিতি হলে সেই জায়গা বা সেই যে মিটিং বা সেই যে জিনিসটার বক্তব্যটা ভ্যালিড হবে, তাকে বলা হচ্ছে কোরাম। লোকসভায় মিনিমাম 1/10% উপস্থিত হলে তাকে বলা হয় কোরাম। কোরাম না হলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। লোকসভায় কত? 1/10 হলে হয় কোরাম।
প্রসঙ্গত বলে রাখি এই যে কোরাম, লোকসভার সদস্য সংখ্যা, যে সদস্য সংখ্যা উপস্থিত থাকলে কোরাম হয়, রাজ্যসভাতে সেই সংখ্যক লোকজন থাকলে, মানে 1/10 সদস্য উপস্থিত থাকলে বা ডেলিগেটস থাকলেই কিন্তু কোরাম হবে। বোঝা গেল বিষয়টা? পরবর্তী প্রশ্নের দিকে যাব আমরা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে কোরাম না হলে স্পিকার কি করবেন। কোরাম যদি না হয়, মানে নির্দিষ্ট সংখ্যক সদস্য যদি উপস্থিত না থাকেন, তাহলে কি করবেন? সাময়িকভাবে সবার কাজটা বন্ধ রেখে দেবেন। কারণ কোরাম না হলে সেই সভায় যেটা আলোচনা হবে বা যে সিদ্ধান্ত হবে সেটা কিন্তু বৈধ হবে না। অর্থাৎ লোকসভা বা রাজ্যসভায় 1/10 অংশ করে সদস্য যদি উপস্থিত না থাকে, তো সেই দিন কি হবে? সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখবেন। পরবর্তী প্রশ্ন, সংসদীয় কমিটিগুলির প্রধান কে হন? সংসদীয় কমিটিগুলির প্রধান হন লোকসভা স্পিকার। এই সংসদীয় কমিটি, সংসদে, ভারতের পার্লামেন্টে কয়েকটা পার্লামেন্টারি কমিটি রয়েছে, সেই কমিটিগুলির প্রধান হবেন হচ্ছে লোকসভার স্পিকার। এবারে পার্লামেন্টারি কমিটিগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। এই যে পার্লামেন্টারি কমিটি রয়েছে, এই পার্লামেন্টারি কমিটি রয়েছে দুই প্রকার। হ্যাঁ, তো চলো, যেটা আলোচনা করা হচ্ছিল যে পার্লামেন্টারি কমিটি, এই পার্লামেন্টারি কমিটি বেসিক্যালি দুই রকম। হ্যাঁ, পার্লামেন্টারি কমিটি বেসিক্যালি দুই রকম। কি কি দেখো? পার্লামেন্টারি কমিটি একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটিস, আর একটা হচ্ছে বিভিন্ন অ্যাডহক কমিটিস। দেখো, আমরা যখন কমিটিগুলো পড়বো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। এখন শুধু দেখো যে কটা যেমন ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি আছে, ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি যেগুলো লাগবে বেশি পরীক্ষায়, সেগুলো আলোচনা করে দিচ্ছি এক্ষুনি। ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটির মধ্যে পড়ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসি। এটা খুব গুরুত্বপূর্ণ কমিটি, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির বর্তমান যে চেয়ারপারসন আছে সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, এটাও আসে, অধীর রঞ্জন চৌধুরী। হ্যাঁ, এটা 22 জন মেম্বার নিয়ে তৈরি হয়। 22 জন মেম্বারের মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে আর 7 জন থাকে রাজ্যসভা থেকে। এর চেয়ারম্যান সবসময় বিরোধী দলনেতা তৈরি হয়, বিরোধী দল থেকে এর চেয়ারম্যান তৈরি করা হয়। এটুকু পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্বন্ধে কিন্তু পরীক্ষায় আসে। তা পার্লামেন্টারি কমিটি আমরা দুরকম আলোচনা করলাম, একটা স্ট্যান্ডিং কমিটি, এটা অ্যাডহক কমিটি। এই স্ট্যান্ডিং কমিটির মধ্যেকার ফিনান্সিয়াল কমিটির মধ্যে একটা বিশেষ কমিটি রয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে আমরা ছোট করে আলোচনা করে দিলাম। পরবর্তী প্রশ্নের দিকে যাব আমরা। তার আগে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, সংসদীয় কমিটিগুলির প্রধানকে। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকারের নাম কি? লোকসভার প্রথম স্পিকার হচ্ছে জি.ভি. মাভলঙ্কার এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন আয়াঙ্গার। এটা মনে রেখো, আয়েঙ্গার ডেপুটি স্পিকার। প্রথম স্পিকার জি.ভি. মাভলঙ্কার, প্রথম ডেপুটি স্পিকার আয়েঙ্গার। পরবর্তী প্রশ্ন, প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু 1952 খ্রিস্টাব্দে, 1952। তো আমরা আলোচনা করে নিলাম যে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে, 1952 সালে। পরবর্তী প্রশ্ন দেখব, কোন বিল অর্থ বিল কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার হয়? কোন বিল অর্থ বিল কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে লোকসভার স্পিকারে। তোমরা আগেই জেনেছো যে লোকসভা স্পিকার তিনি কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? আমাদের লোকসভা রাজ্যসভার যে ভিডিওটা আছে তাতে আমি এগুলো বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম। দেখো, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন। আর এটা প্রশ্ন আসে, দেখো পরবর্তী প্রশ্ন 17 নম্বর, রাজ্যসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? এর উত্তর হচ্ছে 250 জন। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 545 জন। আমরা লোকসভাটাকে একটু দেখে নিই, ওই যে কারেন্ট লোকসভা কি আছে। তোমাদের একবার বর্তমান ভারতবর্ষের বা আমাদের পার্লামেন্টের লোকসভার চিত্রটা আমরা একবার দেখিয়ে দিই। দেখো, এখন এই মুহূর্তে মোটামুটি দেখো 545 জন সদস্য রয়েছে। তার মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে রামনাথ কোবিন্দ, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু,
হাউস অফ পিপল বা লোকসভা এটা রয়েছে, লোকসভা স্পিকার এখন ওম বিড়লা। লিডার অফ হাউস বা প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। লিডার অফ অপোজিশন হচ্ছে ভ্যাকেন্ট রয়েছে এখনো পর্যন্ত। লিডার অফ অপোজিশন এই মুহূর্তে কেউ নেই। পার্টি কন্ট্রোল যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বর্তমানে বিজেপি বেশিরভাগ সিট নিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির 303খানা সিট রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 52টা সিট রয়েছে। এটুকু মোটামুটি লোকসভা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা করে রাখো। যে কোনো ইন্টারভিউ বা যে কোনো পরীক্ষার প্রিলিমিনারি বলো মেইন বলো প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু এখান থেকে মোটামুটি কভার আপ হয়ে যায়। আর লোকসভা সেক্রেটারি জেনারেল আছে উত্তম কুমার সিং। লোকসভার সেক্রেটারি জেনারেল আছেন উত্তম কুমার সিং। রাজ্যসভায় লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা কত, এটা আমরা আলোচনা করলাম এই মাত্র 545 জন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসভায় অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? লোকসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? উত্তর হবে 552 জন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার 1/3 সংখ্যাকে বা সদস্যকে কত বছর অন্তর অবসর গ্রহণ করতে হয়? মনে রাখবে, রাজ্যসভার সদস্য যারা রয়েছেন তাদের 1/3 প্রত্যেক 2 বছর পর পর কিন্তু অবসর গ্রহণ করেন। প্রত্যেক 2 বছর পর পর কিন্তু অবসর গ্রহণ করতে হয়। আর বারবার বলছি, এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। রাজ্যসভার মেয়াদ কিন্তু অনির্দিষ্ট। রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ। রাজ্যসভার মেয়াদ কিন্তু রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ। তো রাজ্যসভার চেয়ারম্যান কে? পরবর্তী প্রশ্ন ছিল রাজ্যসভার চেয়ারম্যান কে, উত্তর ছিল উপরাষ্ট্রপতি। এইবার কথা হচ্ছে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, এটা নিয়ে কয়েকটা প্রশ্ন উত্তর পর্ব আমরা আলোচনা করি। তো বর্তমানে আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি হচ্ছেন ভেঙ্কাইয়া নাইডু। ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট বর্তমানে আছেন ভেঙ্কাইয়া নাইডু। তো পরবর্তী যেটা দেখার সেটা হলো ভাইস প্রেসিডেন্ট নিয়ে আমাদের কি কি জানতে হবে সেটা একটু দেখে নিই। দেখো, ভাইস প্রেসিডেন্ট নিয়ে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই ভাইস প্রেসিডেন্ট পদটা যেটা রয়েছে, এই ভাইস প্রেসিডেন্ট পদটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আন্ডার আর্টিকেল 63 63 নম্বর ধারা বা 63 নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের দেশে একজন ভাইস প্রেসিডেন্ট থাকতে হবে। ভাইস প্রেসিডেন্টের কাজ কি হবে? প্রেসিডেন্টের অনুপস্থিতিতে উনি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে তাহলে ইন অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা বারবার করে পরীক্ষায় এসছে, ভাইস প্রেসিডেন্ট কিন্তু এক্স অফিসও চেয়ারম্যান হয় অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু ভাইস প্রেসিডেন্ট হন। এই প্রশ্নটা তোমাদের আসে, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে, এই ভাইস প্রেসিডেন্ট পদটার জন্য উনি কোনো স্যালারি পান না বা সাম্মানিক যাই বলো, উনি কোনো পান না। উনি যে স্যালারি বা সাম্মানিক পান সেটা কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য পান। এটা মনে রাখবে, যে স্যালারিটা তাকে প্রোভাইড করা হয় সেটা কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য প্রোভাইড করা হয়। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্যের সংখ্যা কত? এই মনোনীত বা নমিনেটেড সদস্যের সংখ্যা রাজ্যসভায় 12 জন। টোটাল লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রাজ্যসভায় 12 জন ও লোকসভাতে 2 জন ইঙ্গো ভারতীয়কে নমিনেশন দিতে পারেন। তাহলে প্রশ্ন যদি আসে পার্লামেন্টে কতজন সদস্যকে রাষ্ট্রপতি কর্তৃক নমিনেটেড বা মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি বা মনোনীত হন, সেটা হচ্ছে মোট 14 জন। রাজ্যসভায় আলাদা করে জিজ্ঞাসা করলে 12 জন, লোকসভায় আলাদা করে জিজ্ঞাসা করলে 2 জন। পরবর্তী প্রশ্ন, লোকসভা কর্তৃক গৃহীত কোনো সাধারণ বিলকে রাজ্যসভা সর্বাধিক কতদিন আটকে রাখতে পারে? মানি বিল ছাড়া, অর্থ বিল ছাড়া অন্য বিলগুলিকে রাজ্যসভা কিন্তু 6 মাস আটকে রাখতে পারে। মানি বিলের ক্ষেত্রে সেটা 14 দিন হয়, মানি বিলের ক্ষেত্রে সেটা 14 দিন আটকে রাখতে পারে।
কিন্তু অন্য অন্য বিলের ক্ষেত্রে 6 মাস কিন্তু আটকে রাখতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার যে কোনো একটি বিশেষ ক্ষমতা, রাজ্যসভার কয়েকটি বিশেষ ক্ষমতা রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা পরীক্ষায় বারবার আসে সেটা নিয়ে আমরা আলোচনা করি, যে রাজ্যসভার যে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ইউপিএসসির পদ সৃষ্টি, সর্বভারতীয় রাষ্ট্রকৃতক গঠন বা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রের স্বার্থে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে ভিন্ন পদ সৃষ্টি করতে পারে রাজ্যসভা। এর ক্ষেত্রে কিন্তু লোকসভার কিন্তু কোনো ক্ষমতা নেই, এটা রাজ্যসভার একচ্ছত্র ক্ষমতা। লোকসভার যেমন একচ্ছত্র ক্ষমতা মানি বিল, রাজ্যসভার তেমন একচ্ছত্র ক্ষমতা ইউপিএসসিতে পদ সৃষ্টি করা বা পোস্ট ক্রিয়েট করা। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষে অর্থ বিল উত্থাপিত হয় না? খুব স্বাভাবিকভাবে আমরা এর আগে আলোচনা করেছি, অর্থ বিল সংক্রান্ত যাবতীয় ক্ষমতা, অর্থ বিল সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কার কাছে আছে? লোকসভার কাছে আছে। তাহলে কোথায় উত্থাপিত হয় না, কোথায় এটাকে রিপ্রেজেন্ট করা হয় না? উচ্চকক্ষ বা রাজ্যসভায়। রাজ্যসভায় কিন্তু মানি বিল সংক্রান্ত কোনো আলোচনা হয় না। পরবর্তী প্রশ্ন, লোকসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য সংখ্যা সর্বাধিক কত? আমরা অলরেডি এটা আলোচনা করেছি, কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে 2 জুন। পরবর্তী প্রশ্ন, কোন সম্প্রদায়ের মধ্যে থেকে রাষ্ট্রপতি লোকসভায় 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন? এর উত্তর হবে ইঙ্গ ভারতীয়। এই ইঙ্গ ভারতীয় কারা? এই ইঙ্গ ভারতীয় হলো স্বাধীনতার পরে যে ব্রিটিশরা বা যে বিদেশিরা ভারতে স্থায়ীভাবে বা পাকাপাকিভাবে বসবাস করে গেছেন তাদেরকে বলা হয় ইঙ্গ ভারতীয় বা অ্যাংলো ইন্ডিয়ান। এই রাষ্ট্রপতি লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেশন দিতে পারেন। তোমরা মনে রাখবে, এই টার্মগুলো মনে রাখবে, নমিনেশন বা মনোনীত করতে পারেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভোটারদের বা ভোটদানের যোগ্য হতে গেলে একজন ভারতীয়কে কত বছর বয়স্ক হতে হবে? ভোটদানের যোগ্য হতে গেলে একজন ভারতীয়কে কিন্তু 18 বছর বয়স্ক হতে হবে। দেখো, এখানে আর দুটো প্রশ্ন ভোটিং এজ সংক্রান্ত আসে, আমরা আলোচনা করে দিই। প্রশ্ন যেটা আসে সেটা হলো, ভোটারদের বয়স বা ভোটদানের অধিকার বা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কবে? আগে 21 বছর ছিল, করা হয়েছে কবে? এটা দেখো, এটা ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী, 61st অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 1988। 1988-এ কিন্তু ভোটারদের বয়স 21 থেকে কমে 18 করা হয়েছে। 61তম সংবিধান সংশোধন 1988। এইবার বলি একটা কথা, কোনো কোনো পরীক্ষায় বা কোনো কোনো বইয়ে এই 1988টা 1989ও আছে। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় 1988 অপশান না দিয়ে 61st অ্যামেন্ডমেন্ট বা 61তম সংবিধান সংশোধনী এটা কবে, এটা কিন্তু 1989 আনসার দেয়। যদি 1988 থাকে তাহলে অবশ্যই আনসার 1988 হবে, যদি 88 না থাকে 89 থাকে তাহলে অবশ্যই আনসার 1989 হবে। তাহলে প্রশ্নটা ছিল, ভোটদানের যোগ্য হতে গেলে একজন ভারতীয়কে কত বছর বয়স্ক হতে হবে? উত্তর হবে 18 বছর। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি আমরা। বলছে, কোথায় কার সুপারিশ ক্রমে অর্থ বিল উত্থাপন করা যায়? আবার দেখো সেই অর্থ বিল নিয়ে প্রশ্ন। দেখো, উত্থাপন করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় অর্থ বিল উত্থাপিত হবে। উত্থাপন হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আর ক্ষমতা থাকে না, সেটা কিন্তু স্পিকারের কাছে চলে আসে, এটা মনে রেখো। তাহলে কোথায় কার সুপারিশে উত্থাপন করাতে পারবেন? রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় উত্থাপিত পারবেন বা লোকসভায় তাকে আনা যেতে পারে। ক্লিয়ার হচ্ছে? পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অর্থ সংক্রান্ত কমিটির নাম বল। সরকারি গাণিতিক কমিটি বা এস্টিমেট কমিটি? সরকারি গাণিতিক কমিটি বা এস্টিমেট কমিটি? এটা উত্তর হবে এস্টিমেট কমিটি। তো বিভিন্ন পার্লামেন্টারি কমিটিগুলো নিয়ে যখন আলোচনা হলোই, তখন একটা ছোট্ট করে আলোচনা করে দেওয়া যাক। পার্লামেন্টারি কমিটি হচ্ছে ফিনান্সিয়াল কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি আছে। এই ফিনান্সিয়াল কমিটির মধ্যে পিএসসি, এস্টিমেট কমিটি, পিএসইউ এসব আছে। কমিটি অন রেলওয়েজ অ্যান্ড হেলথ আছে স্ট্যান্ডিং কমিটির মধ্যে। অ্যাডহক কমিটির মধ্যে রয়েছে
সিলেক্ট কমিটি অন জিএসটির উপর যে কমিটি। এইবার দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মধ্যে বিজনেস অ্যাডভাইসারি কমিটি, রুল প্রিভিলেজ কমিটি, এই ভিন্ন ভিন্ন কমিটিগুলো কিন্তু রয়েছে। তো অ্যাকর্ডিং টু লোকসভা ওয়েবসাইট আমরা কিন্তু কমিটিগুলোর কথা জানতে পারি।